আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। দুঃখিত একটু যান্ত্রিক ত্রুটির কারণে সময় চলে যাওয়ার জন্য। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির ৪র্থ পর্বের ছাত্রছাত্রীদের নেটওয়ার্কস, ফিল্টারস অ্যান্ড ট্রান্সমিশন লাইনস বিষয়ের নাম, বিষয় কোড 668421। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আমাদের আজকে আলোচনা করব অধ্যায় ২ চার প্রান্তীয় নেটওয়ার্ক বিশিষ্ট বৈদ্যুতিক নেটওয়ার্কের সংজ্ঞা। এটা গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। এবং অ্যাক্টিভ উপাদান, প্যাসিভ উপাদান, লিনিয়ার ও নন লিনিয়ার উপাদান, ইউনিলিটারাল এবং বাইলিটারাল উপাদান। এই 2.1 এবং 2.2 আলোচনা করা হয়েছিল এবং 2.3 নেটওয়ার্কের শ্রেণীবিভাগ বর্ণনা এটা বাড়ির কাজ দেওয়া হয়েছিল। আজকে আলোচনা করব আমরা 2.4 থেকে সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের সংজ্ঞা। 2.5 সিরিজে যুক্ত জেনারেল 4 টার্মিনাল সিমেট্রিক্যাল নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, প্রপাগেশন কনস্ট্যান্ট, এটেনিউয়েশন কনস্ট্যান্ট, ফেজ কনস্ট্যান্টের ব্যাখ্যা। সিরিজে যুক্ত জেনারেল 4 টার্মিনাল অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের ইটারেটিভ ইম্পিডেন্স, ইমেজ ট্রান্সফার কনস্ট্যান্ট এবং ইনসারশন লস। আজকে আমরা আলোচনা করব 2.5 এবং 2.6। যেমন সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের সংজ্ঞা। সিমেট্রিক্যাল নেটওয়ার্ক যে নেটওয়ার্কের ইনপুট প্রান্ত ও আউটপুট প্রান্ত এর মধ্যে পারস্পরিক পরিবর্তন হলে এদের অভ্যন্তরে বৈদ্যুতিক বৈশিষ্ট্যের কোনরূপ পরিবর্তন হয় না, তাকে সিমেট্রিক্যাল নেটওয়ার্ক বলে। সিমেট্রিক্যাল নেটওয়ার্ক, আমি আবার বলতেছি, যে নেটওয়ার্কের ইনপুট প্রান্ত ও আউটপুট প্রান্ত এর মধ্যে পারস্পরিক পরিবর্তন হলে এদের অভ্যন্তরে বৈদ্যুতিক বৈশিষ্ট্যের কোনরূপ পরিবর্তন হয় না, তাকে সিমেট্রিক্যাল নেটওয়ার্ক বলে। যেমন এখানে একটা চিত্র দেওয়া হয়েছে চার প্রান্তীয় নেটওয়ার্কের। দেখা গেছে যে এই একটি রেজিস্টর আছে যার ইম্পিডেন্স এর ভ্যালু দেওয়া আছে, এই একটি রেজিস্টর দেওয়া আছে, এই একটি রেজিস্টর দেওয়া আছে। দেখতে এটা এখানে দেখ সিমেট্রিক্যাল পাই নেটওয়ার্ক। এটা একটা সিমেট্রিক্যাল নেটওয়ার্ক। এটা পাই ধরনের বিভিন্ন সিমেট্রিক্যাল নেটওয়ার্ক আছে। এটা এর বৈশিষ্ট্যটা পায়ের মতো আর কি, এই জন্য এটাকে পাই সিমেট্রিক্যাল পাই নেটওয়ার্ক বলে। যেমন আরেকটা দেওয়া আছে, যেমন এটা টি এর মতো, যেমন এই 1 1 2 2 এবং চার প্রান্তীয় নেটওয়ার্ক যার 3টা রেজিস্টার আছে, এটা টি এর মতো দেখতে। যেমন এই জন্য এটাকে সিমেট্রিক্যাল টি নেটওয়ার্ক বলে। যেমন অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের ইনপুট প্রান্ত ও আউটপুট প্রান্তের মধ্যে পারস্পরিক পরিবর্তন হলে এদের অভ্যন্তরে বৈদ্যুতিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, বৈদ্যুতিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, তাকে অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ক বলে। আমি আবার বলতেছি, যে নেটওয়ার্কের ইনপুট প্রান্ত ও আউটপুট প্রান্ত এর মধ্যে পারস্পরিক পরিবর্তন হলে এদের অভ্যন্তরে বৈদ্যুতিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, তাকে অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ক বলে। তো আগের মতোই সিমেট্রিক্যাল নেটওয়ার্কের যেমন ছিল, এটা অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কেরও এরকম থাকে, চিত্র থাকে, সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের জন্য এদের বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয়, ওই বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয় না। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সিমেট্রিক্যাল নেটওয়ার্কটা হচ্ছে যে নেটওয়ার্কের ইনপুট প্রান্ত ও আউটপুট প্রান্তের মধ্যে পারস্পরিক পরিবর্তন এদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না, সেটা হলো সিমেট্রিক্যাল। আর যাদের অভ্যন্তরে বৈদ্যুতিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, এটা হলো অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ক। ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বলতেছে অসীম সংখ্যক সিমেট্রিক্যাল নেটওয়ার্ক সিরিজে যুক্ত করে এর ইনপুট প্রান্তের আড়াআড়িতে ইম্পিডেন্স পরিমাপ করলে যে ইম্পিডেন্স পাওয়া যায় তাকে ওই সিমেট্রিক্যাল নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বলে। অর্থাৎ আমরা যে চার প্রান্তীয় নেটওয়ার্কগুলো দেখেছি, যে টি, পাই, এল নেটওয়ার্ক, যেটা আপনারা পাওয়া যাবে আপনার বই খুললে বা সিলেবাসে বা পরবর্তী চ্যাপ্টারে আসবে।
তো বলতেছে যে এই নেটওয়ার্কের একাধিক অসীম সংখ্যক সিমেট্রিক্যাল নেটওয়ার্ক সিরিজে সংযুক্ত করে এর ইনপুট প্রান্তের আড়াআড়িতে ইম্পিডেন্স পরিমাপ করলে যে ইম্পিডেন্স পাওয়া যায় তাকে ওই সিমেট্রিক্যাল নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বলে। যেমন একটি সিমেট্রিক্যাল নেটওয়ার্ক আমরা আগের চিত্রে দেখানো হয়েছে, এখানে আর একটা রেজিস্টর দেওয়া আছে, এল ইন্ডাক্টর দেওয়া আছে, ক্যাপাসিটর দেওয়া আছে এবং একটা লোড দেওয়া আছে, গ্যালভানোমিটার যে লোডগুলো দেওয়া থাকে একটা লোড দেওয়া আছে। যেমন 4 প্রান্তীয় নেটওয়ার্ক, যার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে যদি ইম্পিডেন্স ইনপুট ইম্পিডেন্স দুইটা পরিমাপ করা হয়, তো এটা হলো যে জেডএস, এইখানের যে ইনপুট ইম্পিডেন্স বা জেডএল, তো বলতেছে এই দুই প্রান্তের মধ্যে যে ইনপুটের যে দুই প্রান্তের যে ইম্পিডেন্স পাওয়া যায় তাকে সিমেট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বলে। যে সার্কিটে যদি আমরা একদম দেখতে যাই, যে যেমন ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ফর্মুলা নরমালি যেটা যদি আমরা চিন্তা করতে চাই, যে এটা যদি Z0 হয় তাহলে Z0 রুট ওভার L বাই সি। এখানে L হচ্ছে ইউনিট লেন্থ অফ ইন্ডাকটেন্স, সি হচ্ছে ক্যাপাসিটেন্স, আর Z0 ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ইন ওহমস। এটা ইম্পিডেন্সটাকে ওহমে প্রকাশ করা হয়। আমরা যদি আরেকটু ডিটেইলসে জানতে যাই, যেমন Z0 ইকুয়াল কি, আমরা যে সার্কিটটা দেখিয়েছি আমরা Z0 ইকুয়াল আর জে ওমেগা এল জি ওমেগা সি। যদি 1 নং সমীকরণ হয় তাহলে এখানে আরেকটা সমীকরণ হচ্ছে ল্যাম্বডা, এখানে গামা ইকুয়াল হবে আর যে রুট ওভার আর প্লাস জে ওমেগা এল জে ওমেগা সি, এটা 2 নং সমীকরণ। যদি আমরা ওই চিত্রটা থেকে পাবো, আমরা যে চিত্রটা দেখাইছি ওই আগে উপরের ওই চিত্রটা থেকে পাবো, এখানে Z0 হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, গামা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন ইন রেডিয়াস। এখানে যে গামাটা হচ্ছে গামা, যেটা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট। আমরা এরপরে প্রপাগেশন কনস্ট্যান্টও দেখব। যে আমার 1 নম্বর সমীকরণটা তোমরা এটা দেখে নাও, যে 1 নম্বর সমীকরণটা দেওয়া আছে এটা, এবং 2 নম্বর সমীকরণটা যে এটা দেওয়া আছে। এই তিনটা জিনিস আমাদের ভালো করে জানতে হবে। যে প্রপাগেশন কনস্ট্যান্ট, যেমন এখানে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা আরো যদি আমি ডিটেইলস বলতে চাই, যে গামা বিএল মানে লোড ভোল্টেজ, লোড কারেন্ট, তাহলে এই একটা সমীকরণ আমরা পাচ্ছি যে গামা। এইখান থেকে আমরা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা বের করে নিয়ে আসবো। আবার গামা যদি আমি আইএক্স এর কথাও চিন্তা করি, তাহলে হবে এটা জি আর জে ওমেগা সি প্যারালালে যেটা দেওয়া আছে, ওইখান থেকে একটা সমীকরণ পাবো, এই একটা সমীকরণ পাবো, এই একটা সমীকরণ পাবো। এই দুইটাকে যদি আমরা একটা 1 নং কে 2 নং দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো বিএক্স মানে বিজেড, বিএক্স বাই আইজেড। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এরকম বসাই তাহলে গামাটা কেটে যাবে, এই সমীকরণটা এইটুকু থাকবে। অর্থাৎ এই যে সমীকরণটা, এটার ভ্যালুটাকে এখানে হচ্ছে Z0, আমরা Z0 পেয়েছি আগের যে 1 নম্বর সমীকরণ দেখিয়েছিলাম, সেইখান থেকে যে এই বিএক্স বাই আইএক্স সমান সমান এটা, এই সমীকরণটা পাওয়া যাবে। এখানে জেড ইজ যা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, Z0 বা ZX বা ZZ যদি নির্ণয় করি, আর হচ্ছে কন্ডাক্টর রেজিস্ট্যান্স ইন ওহম, এল হচ্ছে ইন্ডাকটেন্স ইন হেনরি, জি হচ্ছে ডাইইলেকট্রিক কন্ডাক্টেন্স ইন শান্ট লেন্থ, সি হচ্ছে ক্যাপাসিটেন্স ইন ফ্যারাড ইউনিট লেন্থ। তো সেই ক্ষেত্রে Z0 ইকুয়াল হচ্ছে বিজেড বাই আইজেড, বিজেড বাই আইজেড সমান সমান হচ্ছে বিএল বাই রুট ওভার এল বাই সি। আমরা যেটা পাই, তাহলে আমি আমার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স পেয়ে গেলাম। এখান থেকে আরেকটা জিনিস আমরা দেখতেছি যে গামাটা যেটা হচ্ছে যে, আমি বলতেছি আবার প্রপাগেশন কনস্ট্যান্ট। কোন নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ প্রয়োগ করার পর এটি থেকে যে কারেন্ট উৎপন্ন হয়ে এর মধ্য দিয়ে এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে প্রপাগেট বা প্রপাগেশন বলা হয়। কোন নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ প্রয়োগ করার পর এটি থেকে যে কারেন্ট উৎপন্ন হয়ে এর মধ্য দিয়ে এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে প্রপাগেট বা প্রপাগেশন বলা হয়। অর্থাৎ প্রপাগেশন শব্দের অর্থ উৎপাদন করা এবং ইনপুট ও আউটপুট ভোল্টেজ অথবা ইনপুট এবং আউটপুট কারেন্টের অনুপাতের লগারিদমিক্যালিকে প্রপাগেশন কনস্ট্যান্ট বলা হয়।
প্রপাগেশন কনস্ট্যান্ট বলা হয়। তো এখানে গামা সমান সমান হচ্ছে আলফা প্লাস জেবি, জে বিটা। এখানে গামাটা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, আলফা হচ্ছে এটুনিয়েশন কনস্ট্যান্ট এবং বিটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। তা আমরা যেটা ট্রান্সমিশনে নেই, এখানে বিটা সমান হচ্ছে 2 পাই বাই ল্যাম্বটা, ল্যাম্বটা ইকুয়াল হচ্ছে ওয়েভলেন্থ, ল্যাম্বটা ইকুয়াল হচ্ছে ওয়েভলেন্থ। আমরা এখানে প্রপাগেশন কনস্ট্যান্ট আমরা কিন্তু আগে একটা সমীকরণ দেখিয়েছি, যে সমীকরণটা প্রপাগেশন কনস্ট্যান্ট আমরা পেয়েছি, যে আমরা কিন্তু আবার সংজ্ঞাটা যদি দেখি প্রপাগেশন কনস্ট্যান্টের, যে কোনো নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ প্রয়োগ করার পর এটি থেকে যে কারেন্ট উৎপন্ন হয়ে এর মধ্যে দিয়ে এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে প্রপাগেট বা প্রপাগেশন বলা হয়। অর্থাৎ প্রপাগেশন শব্দের অর্থ উৎপাদন করা এবং ইনপুট এবং আউটপুট ভোল্টেজ অথবা ইনপুট এবং আউটপুট কারেন্টের অনুপাতের লগারিদমিক্যালিকে প্রপাগেশন কনস্ট্যান্ট বলা হয়। সংজ্ঞাটা তোমরা আবার একটু ভালো করে দেখো, যে দ্য প্রপাগেশন কনস্ট্যান্ট তো বলা যায় এবং তার এখানে ইকুয়েশনটা দেওয়া আছে। আমরা পরবর্তীতে আরেকটু আগের সমীকরণেও দেখা আছে। তারপর হচ্ছে এটুনিয়েশন কনস্ট্যান্ট। কোনো নেটওয়ার্কের যখন কোনো ওয়েভ বা তরঙ্গ গমন করে তখন প্রতি একক দূরত্বে ইনপুট, আমি আবার বলতেছি, কোনো নেটওয়ার্কের যখন কোনো ওয়েভ বা তরঙ্গ মানে সিগন্যাল গমন করে তখন প্রতি একক দূরত্বে ইনপুট সিমেট্রিক্যাল নেটওয়ার্কে এ ধরনের হ্রাসের হার নির্দিষ্ট থাকে। কোনো সিমেট্রিক্যাল নেটওয়ার্কের ইনপুট কারেন্টের তুলনায় আউটপুট কারেন্টের মান যে নির্দিষ্ট হারে হ্রাস পায়, মানে আস্তে আস্তে কি আমরা ইনপুটে যা প্রয়োগ করি আউটপুটে হয়তো পুরোটুকুই পাওয়া যায় না, এটা কি করে আস্তে আস্তে ক্রমান্বয়ে কি হ্রাস পেতে থাকে, যে হারে হ্রাস পায় তাকে এটুনিয়েশন কনস্ট্যান্ট বলে। এটুনিয়েশন কনস্ট্যান্টকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এটুনিয়েশন কনস্ট্যান্ট মূলত প্রপাগেশন কনস্ট্যান্টের একটা অংশ, যা প্রপাগেশন কনস্ট্যান্টের বাস্তব অংশ দ্বারা নির্দেশ করে। আমরা এখানে যেটা দেখেছি প্রপাগেশন কনস্ট্যান্টের ক্ষেত্রে, যে এই যে গামা সমান সমান কিছু আলফা প্লাস জেবি, এই সরি বিটা, যে বিটা এটা একটা বাস্তব আর একটা হচ্ছে কি কাল্পনিক। আলফাটা হচ্ছে বাস্তব এবং জেবিটা হচ্ছে, এই আলফাটা হচ্ছে এটুনিয়েশন কনস্ট্যান্ট, যেটা যেটা প্রপাগেশন কনস্ট্যান্টের বাস্তব অংশ। এখানে যে প্রপাগেশন কনস্ট্যান্ট গামা সমান সমান আলফা প্লাস জেবি, জেবিটা, তো এই যে বাস্তবটা এই অংশটা হচ্ছে কাল্পনিক। এই এটুনিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে আলফা, তার একটা অংশ। অর্থাৎ প্রপাগেশন কনস্ট্যান্টের দুইটা অংশের একটা অংশ হচ্ছে আলফা, যেটাকে এটুনিয়েশন কনস্ট্যান্ট বলে, এবং এই অংশটা বাস্তব অংশ। আমরা এটুনিয়েশন কনস্ট্যান্ট মনে হয় বুঝতে পেরেছি। তারপর হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। ফেজ কনস্ট্যান্ট হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্টের এর অংশ। যদি কোনো সিমেট্রিক্যাল নেটওয়ার্কের আউটপুট কারেন্টের ফেজ ইনপুট কারেন্টের ফেজ হতে নির্দিষ্ট হারে পরিবর্তন হয় তাকে ফেজ কনস্ট্যান্ট বলে। কি বলছে, ফেজ কনস্ট্যান্ট হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্টের অংশ যদি কোনো সিমেট্রিক্যাল নেটওয়ার্কের আউটপুট কারেন্টের ফেজ ইনপুট কারেন্টের ফেজ হতে নির্দিষ্ট হারে পরিবর্তন হয় তাকে ফেজ কনস্ট্যান্ট বলে। একে বিটা দ্বারা প্রকাশ করা হয়, একে রেডিয়ানেও প্রকাশ করা হয়, একে ফেজ শিফট বা রিপ্লাই কনস্ট্যান্টও বলা হয়। তাহলে আমরা আগে যেটা দেখেছিলাম যে কাল্পনিক অংশ, ওইখানে আমার প্রপাগেশন কনস্ট্যান্টটার দুইটা অংশ, একটা কাল্পনিক আর একটা বাস্তব। তো বাস্তব অংশটা হচ্ছে এটুনিয়েশন কনস্ট্যান্ট আর কাল্পনিক অংশটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট, যেটা আমরা আগের সমীকরণে দেখিয়েছি। অতএব ফেজ কনস্ট্যান্ট সমান সমান কি বিটা ইকুয়াল ফাই। তোমরা এই যে ফেজ কনস্ট্যান্টটা আছে, এটা এটুনিয়েশন কনস্ট্যান্ট এবং ফেজ কনস্ট্যান্ট হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্টের দুইটা অংশ, এবং এইটার এই ফেজ কনস্ট্যান্টের আমি যে সার্কিটগুলো দেখিয়েছি এটার একটা বাড়ির কাজও দিয়েছি, এটার একটা প্রমাণ আছে, এটা তোমরা বাড়ির কাছে এটা তোমরা প্রুফনেসটা করবে আর কি, এবং করে তোমরা সংশ্লিষ্ট টিচারের কাছে জমা দিবে। অর্থাৎ প্রপাগেশন কনস্ট্যান্টের কাল্পনিক অংশকে ফেজ কনস্ট্যান্ট বলে এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে
ইটারেটিভ ইম্পিডেন্স। ইটারেটিভ ইম্পিডেন্স কি? অসীম সংখ্যক অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ককে একটার সাথে একটা যুক্ত করার পর যে কোনো এক জোড়া প্রান্তে ইনপুট ইম্পিডেন্স পরিমাপ করা হলে যে ইম্পিডেন্স পাওয়া যায় তাকে ওই নেটওয়ার্কের ইটারেটিভ ইম্পিডেন্স বলে। আমি আবার বলতেছি যে অসীম সংখ্যক অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ককে একটার সাথে একটা যুক্ত করার পর যে কোনো এক জোড়া প্রান্তে ইনপুট ইম্পিডেন্স পরিমাপ করা হলে যে ইম্পিডেন্স পাওয়া যায় তাকে ওই নেটওয়ার্কের ইটারেটিভ ইম্পিডেন্স বলে। মনে বুঝাইতে পেরেছি? আমি আবার বলতেছি যে অসীম সংখ্যক অ্যাসিমেট্রিক্যাল, আগে কি ছিল সিমেট্রিক্যাল নেটওয়ার্ক, অসীম সংখ্যক অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ককে একটার সাথে একটা যুক্ত করার পর একটা একটা যেমন আমরা আগে প্রথমে যে সার্কিটগুলো দেখেছিলাম যে পাই বা টি বা এল সেকশনে অ্যাসিমেট্রিক্যাল এর ক্ষেত্রে যে একটার পরে একটা নেটওয়ার্ক এরকম যুক্ত করা, চার প্রান্তীয় নেটওয়ার্ক যেগুলো আছে একটার পরে একটা টার্ম বাই টার্ম যুক্ত করার পর যে কোনো এক জোড়া প্রান্তে ইনপুট ইম্পিডেন্স পরিমাপ করা হলে যে ইম্পিডেন্স পাওয়া যায় তাকে ওই নেটওয়ার্কের ইটারেটিভ ইম্পিডেন্স বলে। যেমন হচ্ছে ফেজ ইমেজ ইম্পিডেন্স। যে কোনো চার প্রান্তীয় অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের এমন দুটি ইমেজ ইম্পিডেন্স থাকে যার প্রথমটিকে উপযুক্ত প্রান্তের মধ্যে সংযুক্ত করলে এবং অপর প্রান্তের মধ্যে ইম্পিডেন্স পরিমাপ করলে দ্বিতীয় ইম্পিডেন্সের সমান ইমেজ ইম্পিডেন্স পাওয়া যাবে। আবার বলতেছি আমি, যে কোনো চার প্রান্তীয় অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের এমন দুটি ইমেজ ইম্পিডেন্স থাকে যার প্রথমটিকে উপযুক্ত প্রান্তের মধ্যে সংযুক্ত করলে এবং অপর প্রান্তের মধ্যে ইম্পিডেন্স পরিমাপ করলে দ্বিতীয় ইম্পিডেন্সের সমান ইমেজ ইম্পিডেন্স পাওয়া যাবে। যেমন এখানে একটা সার্কিটে দেওয়া হয়েছে, যেমন এটা একটা চার প্রান্তীয় নেটওয়ার্ক। তো এটার এই যে দুইটা টার্মিনাল আছে, এই দুইটা টার্মিনালের যে ইমেজ ইম্পিডেন্স আছে, এই দুইটা টার্মিনালের ইমেজ ইম্পিডেন্স আছে এবং 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 এদের যে ইনপুট আছে এই দুইটা টার্মিনাল ইমেজ ইম্পিডেন্স আছে। এরকম প্রত্যেকটি, যেমন এ নাম্বার চিত্রে এরকম ইনফিনিটি চলতে থাকে, বিতে টু ইনফিনিটি এরকম থাকতে থাকে। তাহলে এই যে এইটার এক জোড়া ইনপুট ইম্পিডেন্স পেলাম, এইখানে এই জোড়া ইনপুট ইম্পিডেন্সের সাথে যদি এই জোড়া যুক্ত করা হয় তাহলে এই চারটা যে সমন্বয়ে যে ইম্পিডেন্স পাওয়া যাবে সেটি হচ্ছে এখানে যে সংজ্ঞাটা বলছে যে ইমেজ ইম্পিডেন্স। যে কোনো চার প্রান্তীয় অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের এমন দুটি ইমেজ ইম্পিডেন্স থাকে যার প্রথমটিকে উপযুক্ত প্রান্তের মধ্যে সংযুক্ত করলে এবং অপর প্রান্তের মধ্যে ইম্পিডেন্স পরিমাপ করলে ইম্পিডেন্সের সমান ইমেজ ইম্পিডেন্স পাওয়া যাবে। আমরা যে এই চিত্রটার মধ্যে যেটা দেখানো হয়েছে, যেমন এই চিত্রটুকু সংক্ষেপে এইখানে নিয়ে আসা হয়েছে যে এটার সাথে এইখানে দুইটা ইম্পিডেন্স পাওয়া যায়। এই দুইটা ইম্পিডেন্স যদি আমরা ইনপুটের টাওয়ার এইটার সাথে যোগ করি তাহলে যে চার প্রান্তীয় ইমেজ ইম্পিডেন্সটা পাওয়া যাবে। ইমেজ ট্রান্সফার কনস্ট্যান্ট। যখন কোনো অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ককে ইমেজ টার্মিনেশন করা হয়, ইমেজকে কি করা হয়, টার্মিনেশন করা হয়, কোথাও পাঠানো হয় বা প্রেরণ করা হয়, তখন নেটওয়ার্কের এক প্রান্ত হতে অন্য প্রান্তে শক্তি প্রেরণের যে প্রভাব থাকে তাকে ইমেজ ট্রান্সফার কনস্ট্যান্ট বলে। ইমেজ ট্রান্সফার কনস্ট্যান্ট বলে। আমি আবার বলতেছি, যখন কোনো অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ককে ইমেজ টার্মিনেশন করা হয়, একটা ইমেজকে বা একটা টার্মিনেশন মানে প্রেরণ করা হয়, তখন নেটওয়ার্কের এক প্রান্ত হতে অন্য প্রান্তে শক্তি প্রেরণে যে প্রভাব থাকে তাকে ইমেজ ট্রান্সফার কনস্ট্যান্ট বলে। একে ইমেজ ট্রান্সফার কনস্ট্যান্টকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। ইমেজ ট্রান্সফার কনস্ট্যান্টকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা যদি এটাকে থিটা দ্বারা প্রকাশ করি, যে ইমেজ ট্রান্সফার কনস্ট্যান্ট গাণিতিকভাবে প্রকাশ করার জন্য যেটা মানে যে সমীকরণ আছে, এই সমীকরণটা তোমরা দেখবা সবাই। তারপর হচ্ছে ইনসারশন লস। ইনসারশন লস হচ্ছে যখন কোনো সার্কিটে একটি প্যাসিভ নেটওয়ার্ক সংযুক্ত করা হয়। আমরা আগেই নেটওয়ার্কের মধ্যে আমরা পড়ে আসছি,
অ্যাক্টিভ নেটওয়ার্ক, প্যাসিভ নেটওয়ার্ক, তখন ওই সংজ্ঞাগুলো আমাদের জানার কথা। যখন কোনো সার্কিটে একটি প্যাসিভ নেটওয়ার্ক সংযুক্ত করা হয়, তখন ইনপুট কারেন্ট আউটপুট প্রান্তের কারেন্টের অপেক্ষা সর্বদা অধিক হয়ে থাকে। অর্থাৎ আমরা ইনপুটে যে ভোল্টেজ প্রয়োগ করি এবং সেই ভোল্টেজের প্রেক্ষিতে যে কারেন্ট পাওয়া যায় এবং আউটপুটের যেটা কারেন্ট পাওয়া যায় সেটা কি ইনপুটের চেয়ে কম বা আউটপুটে বেশি হয়ে থাকে। সেটাই বলছে যে প্যাসিভ নেটওয়ার্কে অধিক হয়ে থাকে। এটা ঘটে এইজন্য যে কিছু কারেন্ট নেটওয়ার্কের শান্ট উপাদানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। শান্ট উপাদানের মধ্যে প্রবাহিত। শান্ট মানে প্যারালালে যেসব উপাদান থাকে তাদের মধ্যে দিয়ে প্রবাহিত। যার প্রেক্ষিতে আউটপুট প্রান্তে কারেন্ট হ্রাস পায়। এই পর্যন্ত তুমি আবার দেখো, আবার বুঝতে চেষ্টা করো। যখন কোনো সার্কিটে একটি প্যাসিভ নেটওয়ার্কে সংযুক্ত করা হয়, তখন ইনপুট কারেন্ট আউটপুট প্রান্তের কারেন্টের অপেক্ষা সর্বদা অধিক হয়ে থাকে। এটা ঘটে এইজন্য যে কিছু কারেন্ট নেটওয়ার্কের শান্ট উপাদানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যার প্রেক্ষিতে আউটপুট প্রান্তে কারেন্ট হ্রাস পায়। একইভাবে আউটপুট প্রান্তে ভোল্টেজ সর্বদা ইনপুট প্রান্তের ভোল্টেজ অপেক্ষা কম হয়, কারণ নেটওয়ার্কের সিরিজ উপাদানের ভোল্টেজ ঘাটতি হয়ে থাকে, যেটা ড্রপ হয়। মানে প্রত্যেকটা যে সিরিজ উপাদান থাকলে তার মধ্যে কি ভোল্টেজ ড্রপ হয়ে থাকে। তো চার প্রান্তীয় নেটওয়ার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শক্তি প্রেরণে নেটওয়ার্কের অভ্যন্তরে কিছু অপচয় বা লস হয়। এই অপচয় বা লসকে নেটওয়ার্কের ইনসারশন লস বলে। আমি সংজ্ঞাটা বুঝিয়ে বলতে পারছি। ইনসারশন লস হচ্ছে যখন কোনো সার্কিট একটি প্যাসিভ নেটওয়ার্ক সংযুক্ত করা হয়, তখন ইনপুট কারেন্ট আউটপুট প্রান্তের কারেন্টের অপেক্ষা সর্বদা অধিক হয়ে থাকে। এটা ঘটে যে কিছু কারেন্ট ঘটে এই জন্য যে কিছু কারেন্ট নেটওয়ার্কের শান্ট উপাদানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যার প্রেক্ষিতে আউটপুট প্রান্তে কারেন্ট হ্রাস পায়। একইভাবে আউটপুট প্রান্তের ভোল্টেজ সর্বদা ইনপুট প্রান্তের ভোল্টেজ অপেক্ষা কম হয়, কারণ নেটওয়ার্কের সিরিজ উপাদান ভোল্টেজের ঘাটতি হয়ে থাকে। চার প্রান্তীয় নেটওয়ার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শক্তি প্রেরণে নেটওয়ার্কের অভ্যন্তরে কিছু অপচয় বা লস হয়। এই অপচয় বা লসকে নেটওয়ার্কের ইনসারশন লস বলে। আমরা সংজ্ঞাটা বুঝতে পারছি সবাই? তাহলে আমাদের আজকে আলোচনা করা হলো যে সংজ্ঞাগুলো আমাদের এটা বলবো। আর আমরা বাড়ির কাজ থাকবে, যেমন আমাদের আজকে যে সংজ্ঞাগুলো করা হলো, প্রথম মানে যেটা বাড়ির কাজে সচিত্র সিমেট্রিক্যাল নেটওয়ার্কের প্রপাগেশন কনস্ট্যান্ট নির্ণয় করো, এটা বাড়ির কাজ দেওয়া থাকবে। এবং ২ নাম্বার হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কে ইমেজ ট্রান্সফার কনস্ট্যান্ট বর্ণনা করো। আমরা যেগুলো পড়ানো হয়েছে এগুলো একটু ব্যাখ্যা করে বলতে হবে। তোমাদের বইগুলোতে দেওয়া আছে সবই। ৩ নাম্বার হচ্ছে সিমেট্রিক্যাল নেটওয়ার্কের অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট বর্ণনা করো। এই বাড়ির কাজগুলো কমপ্লিট করে তোমরা এই সাবজেক্টের যে সংশ্লিষ্ট টিচার আছে, তোমরা ওনার কাছে জমা দিবে এবং উনি এটা দেখে তোমাদেরকে ধারাবাহিক মার্ক দিবেন আশা করি। এবং তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে তোমরা যদি একটু বারবার প্র্যাকটিস করো এবং যে ক্লাসগুলো হচ্ছে, যতটুকু চেষ্টা করা হচ্ছে, যতটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তোমরা যদি সবগুলো ক্লাস ফলো করো তাহলে হয়তো এই সাবজেক্ট তোমাদের উপকৃত হবে, এই আশা করি। এবং তোমরা যদি এই ক্লাসগুলো, যে বাড়ির কাজগুলো দেওয়া হয়, যদি এই কাজগুলো কমপ্লিট করো তাহলে আমার মনে হয় তোমাদের লেখাপড়ার উন্নতি করবে ইনশাআল্লাহ। তো প্রশ্নপত্র যদি প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো, যে আমরা যদি কোনো প্রশ্ন থাকে যে বুঝতে সমস্যা হয়েছে, তাহলে আমরা হয়তো আজকে সময় নেয় আগামী ক্লাসে হয়তো তোমাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্নগুলো করতে পারো। আর তোমরা যদি এই ক্লাসটা বারবার দেখতে চাও তাহলে তোমরা www.skills.govbd.com এ পাবে, ক্লাসগুলো সংরক্ষণ থাকে এবং তোমরা বারবার দেখতে পাবে। আগামী ক্লাসে আলোচনা হবে তোমাদের অধ্যায় ৩, বিশেষ ধরনের নেটওয়ার্কের বৈশিষ্ট্য। বিশেষ ধরনের নেটওয়ার্কের বৈশিষ্ট্য ৩ নাম্বার অধ্যায়। আমরা আগামী ক্লাসে যা আলোচনা করব, এটা যদি তোমরা একটু দেখে আসো তাহলে ক্লাসগুলো বুঝতে তোমাদের জন্য সহজ হয়। তো আমরা তো ৪ প্রান্তীয় নেটওয়ার্কের বৈশিষ্ট্য পড়ছি, যে আগামী ক্লাসে বিশেষ ধরনের নেটওয়ার্কের বৈশিষ্ট্য হবে। এবং বিশেষ ধরনের নেটওয়ার্কের বৈশিষ্ট্য যেমন আছে রিকারেন্ট নেটওয়ার্ক ৩-১, ৩-২ হচ্ছে ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ল্যাডার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। 3.2 লেটিস নেটওয়ার্ক ও বৃষ্টি নেটওয়ার্ক, আনব্যালেন্সড এবং ব্যালেন্সড নেটওয়ার্কের টি, পাই এবং এল সেকশন অঙ্কন,
আনব্যালেন্সড এবং ব্যালেন্স সেকশনের মধ্যে সমতুল্য বর্তনীর ব্যাখ্যা এবং 4 প্রান্তীয় নেটওয়ার্কের প্যারামিটার সমূহ আমরা পুরোটা আলোচনা করার চেষ্টা করব আগামী ক্লাসে। তবে ইনশাআল্লাহ যেটুকু কমপ্লিট করা যায় তোমরা একটু দেখে আসবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসও। ধন্যবাদ একটু প্রথম দিক দিয়ে ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়েছে এজন্য। সবাইকে ধৈর্য ধরে এবং ক্লাসটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ ক্লাসের। আল্লাহ হাফেজ।